স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। বহুমত ধারণে গণতন্ত্রের চেয়ে উত্তম কোনো পন্থা নেই, তার জন্য উন্নত রাজনীতি নির্বাচনী শেষ কথা না, আরো অনেক চিন্তার পথ মুক্ত করা আবশ্যক। এসব নিয়ে আজকে আলোচনা পথ ও প্রথা। কথা বলতে স্টুডিওতে আছেন প্রবীণ সাংবাদিক সাদেক খান, আছেন পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর, আছেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম এবং বাংলা ভিশনের বার্তা প্রধান জনাব মুসাফির ফিরোজ। স্বাগত আপনাদের জনাব সাদেক খান। আমি আপনার কাছে জানতে চাইব, ভিন্নমত প্রকাশের ক্ষেত্রে সারা পৃথিবীর সরকারগুলির অবস্থান নিয়ে আলোচনা সমালোচনাগুলি চলতে থাকে, কিন্তু বাংলাদেশে মুক্ত চিন্তার বিকাশে সরকারের বাইরে আর কাকে আপনার বাধা মনে হয়? সরকারকে বাধা মনে হয় কিনা সেই প্রশ্নটা আমার আগেই করা উচিত ছিল। মুক্ত চিন্তা আর ভিন্ন মত প্রকাশ দুটো আলাদা জিনিস। মুক্ত চিন্তা হচ্ছে যুক্তির উপর নির্ভরশীল, আর বর্তমান বাংলাদেশে যেটা দাঁড়িয়ে গেছে বলে আমি মনে করি সেটা হচ্ছে প্রত্যেকের চিন্তাধারাটা একটা বিশ্বাসে পরিণত হয়েছে, এক ধর্মবিশ্বাসের মতোই। যারা মুক্ত চিন্তার নামে যারা বলছে যে আমি মুক্ত চিন্তার প্রচার করছি বা চেষ্টা করছি, এটা তারা অন্যের উপর চাপিয়ে দিতে চায় তাদের মুক্ত চিন্তা হচ্ছে একটা যুক্তির ব্যাপার। এই যে রিজন থেকে সেটা এসছে, তারও আগে এসছিল। কিন্তু আমার বক্তব্য হচ্ছে মুক্ত চিন্তা বলতে যদি বোঝায় যে কোনো লোক যে কিছু, মানে একটা দুটো ধরন আমি একটু ব্যাখ্যা করতে হবে আমাকে। একটা ধরন হচ্ছে যেমন যেটা করেছে ওই চার্লি হেবডোরা বিশ্বাস করে যে অন্যকে আঘাত করাটাও মুক্ত চিন্তার পার্ট। তারা ক্যারিকেচার করে অন্যের চিন্তাকে আঘাত করবে। আর মুক্ত চিন্তার আরেকটা ধরন হচ্ছে, এটা আমরা আমাদের যৌবনেই দেখেছি। নাস্তিক ছিলেন শরীফ সাহেব, নাস্তিক ছিলেন হাসনাত সাহেব। তারা কিন্তু মনে করতেন যে এটা তাদের নাস্তিকতা হচ্ছে তাদের চিন্তা, মুক্ত চিন্তা। কিন্তু তারা একই সঙ্গে মনে করতেন যে ধর্মবিশ্বাস এটা তাদের বিশ্বাস নয়, এটা চিন্তা, যুক্তির ব্যাপার। যে যুক্তি দিয়ে যে মনে করে যে বিশ্বাসে মিলায় হরি তর্কে বহুদূর, তার সঙ্গে তর্ক করতে যাওয়ার বৃথা, এবং তর্ক করতে আর কোনদিন আরোপ করতেন না তাদের উপরে। আমাদের এখানে মুক্ত চিন্তাটা এখন মুক্ত চিন্তা বলতে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, তার মানে ডক্টর আহমদ শরীফকে আপনি বলতে চান যে তিনি মুক্ত চিন্তাবিদ ছিলেন? নিশ্চয়ই। আমি মনে করি আবুল হাসান সাহেব যিনি আইজি ছিলেন, কিন্তু নাস্তিক হওয়া সত্ত্বেও তারা মুক্ত চিন্তাবিদ ছিলেন। নিশ্চয়ই। কিন্তু নাস্তিকতা তো একটা চিন্তাধারা, চিন্তাধারা। কিন্তু এখন এই মুক্ত চিন্তার মধ্যে আপনি ইয়া দেখতে পাচ্ছেন যে তারা অন্য চিন্তাকে ইনটলারেন্ট ছিল না, অসহিষ্ণু ছিল না। মানে চিন্তা একজন মুক্ত চিন্তার নামে যখন অসহিষ্ণুতা প্রকাশ করবে অন্যের চিন্তা বা অন্যের বিশ্বাসের ব্যাপারে, তখন সেটা মুক্ত চিন্তা থাকে না, সেটা বিশ্বাস হয়ে যায়। আমার বক্তব্য হচ্ছে যে মুক্ত চিন্তা যখন বিশ্বাস হয়ে যায় তখন অনেক কিছুই বাধা হয়ে দাঁড়ায়। এবং বর্তমান সরকার মুক্ত চিন্তারও বিরুদ্ধে, মুক্ত বিশ্বাসের বিরুদ্ধে, বা ইন্ডিপেন্ডেন্ট যাকে বলা হয় সরকার বাদে আর যারা আছে তারা মুক্ত চিন্তা, এটা সমাজে সর্বত্র প্রসারিত। একটা দিকে না, যারা মুক্ত চিন্তা করছে তারা একটা বিশ্বাসের মতো মুক্ত চিন্তাটাকে আরোপ করার চেষ্টা করছে। যারা প্রত্যেকটা দল নিজের মতবাদ, চিন্তাকে আরোপ করা সম্ভব, এটা তো প্রশ্ন। যুক্তিবাদীরা তর্ক করবে, মানে আমি আমার ডায়েরিতে লিখে রাখলাম যে আমি এটা মনে করি, কিন্তু সেই চিন্তাটা কি আরেকজনের মানে খুব গায়ের উপরে নেওয়ার দরকার আছে? গায়ের উপর নেওয়ার দরকার আছে তখনই যখন তার মনে করাটাকে, যখন অন্য কি মনে করে তাকে যখন ক্রিটিসাইজ করা হয়, বলা হয় যে অন্য যারা মনে করছে এটা একটা গর্ধব, বা তাকে গালাগালি দেওয়া হয়। আমি এই না, আপনি দেখেছেন কিনা, আমি যেটা দেখেছি মানে মুক্ত চিন্তার নামে অন্যের উপর গালাগালি, অন্যকে হেয় করা, অন্যকে ছোট মনে করা, একজন যে বিশ্বাসী তাকে হেয় করাটা একটা মস্ত বড় ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। এটা খুব স্বাভাবিক। একটা সময় মানে যৌবনে আমাদের একই প্রবণতা ছিল যে আমরা মনে করতাম যে ঠিক আছে আমরা বেশি বুদ্ধিমান অন্য, কিন্তু আমার পক্ষে বুদ্ধির ব্যাপার অন্য কথা। যার সঙ্গে বুদ্ধির বা তর্কের সুযোগ আছে, যে যুক্তিবিদ, তার সঙ্গে যুক্তি দিয়ে তর্ক করবো। যে যুক্তি মানে না, যে বিশ্বাস করে তার বিশ্বাসে আঘাত করব। জনাব সাদেক খান, আমি যদি আপনাকে বলি যে আপনার চিন্তাটা আমি মানতে পারি না, তার মানে কি হচ্ছে যে আমি আপনাকে অসম্মান করি? আমি যদি বলি যে আপনার বিশ্বাস আমি বিশ্বাস করি না, মোটেও না। আমার ভাষা এখন খারাপ, আমি আপনাকে যদি গালাগালি করি তার মানে কি আপনার অসম্মান করা হয়? ওই জন্যই চার্লি হেবডোর কথা তো বললাম। চার্লি হেবডোরা রীতিমতো মনে করে যেটা নাকি যে তারা তাদের আঘাত করার অধিকার আছে, অথচ মানে আইন করেই আঘাত করার অধিকার নেই ওই দেশে। ঠিক আছে, আমি যদি আইনটা মানি, আইনের রাষ্ট্র আমি নিতে পারতাম না, বলছি আইন করে অধিকার নেই যে কেউ চ্যালেঞ্জ করবে ইয়েকে, হলোকস্টকে। মানে কোন রকম অবজ্ঞা প্রকাশ করছে টু হলোকস্ট। তার অন্য কারণ আছে, 600 বছর ধরে তারা জুদের নির্যাতন করেছে ইউরোপে, সেই জন্য তারা বলছে এখন যে না আমরা মানে
আমার মনে হয় যে জনাব সাদেক খান আপনার কাছে আমি আবার আসবো। জনাব শাহ আলমগীর, আপনার কাছে জানতে চাইবো যে মত প্রকাশের ক্ষেত্রে, বিশেষ করে ভিন্ন মত প্রকাশের ক্ষেত্রে বাংলাদেশে এই মুহূর্তে আপনি কোথায় সংকট দেখেন বা সংকট দেখেন কিনা? মানে ভিন্ন মত প্রকাশের ক্ষেত্রে বা মত প্রকাশের ক্ষেত্রে, মুক্তচিন্তার ক্ষেত্রে। একটা প্রথমে বলি, সাদেক ভাই যেটা বলেছেন যে আসলে মানে মুক্ত চিন্তা এবং এই বিশ্বাস দুটো তো আলাদা জিনিস। এখন বিশ্বাসের সমস্যা হচ্ছে সে অন্য কোনো বিশ্বাসকে গ্রহণ করতে চায় না, আর মুক্ত চিন্তা কিন্তু সকল বিশ্বাসকেই গ্রহণ করতে চায়। সুতরাং মুক্ত চিন্তার মানুষ কিন্তু সে নিজেও জানে যে আমি যেটা চিন্তা করছি আরেকটা গ্রহণ করার ক্ষমতা যদি তার মধ্যে অর্জন না করে, তাহলে কিন্তু মুক্ত চিন্তার মানুষ তিনি নন। অন্যকে গ্রহণ করাটাই কিন্তু মুক্ত চিন্তার লক্ষণ। এখন আপনি যেটা বললেন, আসলে আমি একাডেমিক একটু শুধু জানতে চাইতে পারি, সকল বিশ্বাস গ্রহণ করাকে আপনি মুক্ত চিন্তা বলছেন, আমি যদি সকল বিশ্বাসকে বর্জন করি, সকল বিশ্বাসকেই বর্জন করি, সেইটাও কি মুক্ত চিন্তা হবে কিনা? না, সকল বিশ্বাসকে, সেটা চার্লি হেবডোর বক্তব্য হবে। সকল বিশ্বাসকে একটা জিনিস, আমি একটা মুক্ত চিন্তার মানুষ যদি হই, তাহলে আমি অন্যের বিশ্বাসকেও কিন্তু আমাকে মেনে নিতে হবে। আমি সেটা মানি না মানি, বিশ্বাস করি না আমি, সেটা ভিন্ন জিনিস। কিন্তু বিশ্বাসের বিষয়টা হচ্ছে এটার মধ্যে কোনো যুক্তি থাকে না। বিশ্বাস হলো এটা অন্যের উপরেও সে বিশ্বাসটা কিন্তু মানে আরোপ করতে চায়, মানে চাপিয়ে দিতে চায়। বিশ্বাস কিন্তু অনেক সময় চাপিয়েও দেওয়া হয় যে এটা বিশ্বাস করতে হবে, আমি বিশ্বাস করি তুমি এটা বিশ্বাস করতে হবে। এবং আমি বিশ্বাস করি না বলে তখন এই যে বিভিন্ন কর্মকাণ্ডে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ধর্মীয় বিশ্বাস থেকে আমাদের বিশ্বব্যাপী এখন কিন্তু এমন অনেক ঘটনা ঘটছে, এগুলি কিন্তু একটা বিশ্বাস থেকে, মানে মতামতটাকে মানে আরেকজনের উপরে চাপিয়ে দেওয়ার কারণে। কিন্তু আলমগীর ভাই, মতামত তো প্রথাগত ধর্মগুলির ক্ষেত্রে একজনের উপরে আরেকজন চাপাই দিতে পারে যে এটা ধর্মীয় বিধান, তোমাকে এটা মানতেই হবে। কিন্তু একজন যে কোনো কিছুই বিশ্বাস করে না, তার বক্তব্য তো আপনি জাস্ট ইগনোর করতে পারেন। মানে সেটাতে আপনি কেন আপনার ধর্মের অনুভূতিতে আপনি আসবেন? আমাদের প্রথা কিন্তু সেটা নয়। সরি, আমি আমাদের প্রথা কিন্তু সেটা নয়। আমাদের প্রথা হাজার বছরের প্রথা হচ্ছেই যে আর বিশ্বাস আছে সে বিশ্বাস নিয়ে আছে, যার মুক্ত চিন্তা আছে সে মুক্ত চিন্তা নিয়ে আছে। তা আমাদের দেশের তো ট্র্যাডিশনটাই বিরাট। আমাদের দেশের ট্র্যাডিশন প্রথাটা কি সত্যিই তাই? আমি কিন্তু আমার দেশের কেউ কোনো আমার দেশের প্রথায় কিন্তু আমি সবসময় দেখি যারা দুর্বল তাদের উপর আঘাত। না খালিদ, আমি একটা বিষয় বলি, আমাদের এই সোসাইটিটা এখন যে জায়গাটা দাঁড়িয়েছে, আমি কিন্তু যদি আরো মানে আমি আমাদের মুক্তিযুদ্ধের আগেও যদি বলি, মানে ব্রিটিশ আমলেও যদি বলি, তখনকার সময় তখন পর্যন্ত আমাদের বিশ্বকবি মানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তিনি ওনার বিদ্রোহী কবিতার মধ্যে বলেছিলেন যে আমি ভগবান বুকে এঁকে দেই পদচিহ্ন, ভগবান বুকে এঁকে দেই পদচিহ্ন। আপনি এই কথাটা এই মুহূর্তে এসে আপনি কি এই কথাটা বলতে পারবেন? ভগবানের বিরুদ্ধে বললে বলা যাবে না, না না না, ভারতবর্ষে বলা যায় না, ভারতবর্ষে বলা যায় না, একই কথা। না, একই ভারতবর্ষে কয়েকদিন আগে একটা ছবি বানিয়েছে পিকে, সেখানে ভগবানের বিরুদ্ধে বলেছে। ভগবানের বিরুদ্ধে বললে বলা যাবে, আল্লাহর বিরুদ্ধে বললে বলা যাবে, কিন্তু আপনি ট্রেডিশন বলছেন। আমরা কিন্তু লালনের উপর আঘাত দেখেছি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপর আঘাত দেখেছি, রবীন্দ্রনাথের উপর আঘাত দেখেছি, লালনের উপরে একাধিক আঘাত হয়েছে, অনেক আঘাত হয়েছে। প্রত্যেকটা ধর্ম, মুসলমানরা তাকে মেরেছে, হিন্দুরা তাকে মেরেছে। কেন কারা আঘাত? ওটা মুসলমানদের একটা অংশই করেছিল, আবার হিন্দুদের কেউ করেছে, আবার হিন্দুদের আক্রমণ করেছে। কারণ তো অন্য, যে কারণে হোক, লালনের উপর আঘাত এসেছে, ঈশ্বরচন্দ্রের উপর আঘাত এসেছে, রামমোহনের উপর আঘাত এসেছে, বিবেকানন্দের উপর আঘাত এসেছে, এবং তার ধর্মের লোকেরাই আঘাত করেছে। না মহিউদ্দিন, এটাও কিন্তু ওই বিশ্বাসের জায়গায় বিশ্বাস করেছে। যেমন আমাদের দেশে বাউলদের উপরে আঘাত করেছে, বাউল নির্মূল করার জন্য। আপনি যেটা বললেন, নজরুল যখন শ্যামা সঙ্গীত লিখতেন এবং নিজে গাইতেনও, আপনি এখন আমাদের একজন মুসলমান এরকম শ্যামা সঙ্গীত লেখার পরে গাওয়ার পরে এটাকে আমরা সমাজ গ্রহণ করবে, তখন স্বাভাবিক একটা বিষয়, আপনি ওটাকে এখন গ্রহণ করবে না। ওই সময়টা এরকমই ছিল। কিন্তু নজরুল যখন রানুসম মানে প্রতিভা বসুর যখন বাড়িতে এসে তাকে গান শেখাতেন, পাড়ার ছেলেরা তাকে আক্রমণ করলো, নজরুলকে আক্রমণ করলো, তারপর হামলা করলো, তো তখন একটা ছিল বিদ্বেষ। কিন্তু থাকার পর তুমি আমাদের মল্লা আসো, এই ওই সময় থাকার দুই রকম অংশ, কিন্তু ওটা কিন্তু ধর্মের সঙ্গে সম্পৃক্ত আনা হয়নি। বললো আমার পাড়ায় আসতে কেন, আমি তো বিশ্বাস দুই পার্ট, এখানে কিন্তু বিশ্বাসের জন্য আক্রমণ হয়েছিল যে আমার পাড়ায় আসতে। নজরুলের ওই অংশটুকু যদি আপনি দেখেন, ওটা একটা বিষয়। আরেকটা হলো এখন যেমন পাকিস্তান আমলে, এমনকি বঙ্গবন্ধু জিয়াউর রহমান আমলের শুক্রবারটা ছিল আমাদের গভর্নমেন্ট অফিস খোলা, আপনি রোববার আমাদের। এখন আপনি এই সময় আওয়ামী লীগের মতো একটি ধরনের দল, তাদের পক্ষে কি সম্ভব যে শুক্রবার অফিস খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করা?
পারবে না, মানে অনেকগুলো বিষয় আছে যেটা একটার সাথে সম্পৃক্ততা করলে হিসাব মিলবে না। একটু আগে সাদেক ভাই যেমন বলছিলেন যে বঙ্গবন্ধু এনায়েতুল্লাহ খান মিন্টু যখন কারায় অন্তরীণ হলেন তার খোঁজ খবর নিয়েছিলেন। তো বঙ্গবন্ধু শুধু এনায়েতুল্লাহ খান মিন্টু না, সবুর খানকে মুক্ত করার গল্প আমরা সে তোফায়েল আহমেদ মুখ থেকে সবসময় শুনি, কি করে শাহজিজের পরিবারকে সহায়তা করতেন যখন তিনি কারা অন্তরীণ হলেন। ওই বিষয়গুলো তো ছিল। আসম আব্দুর রব যখন গুলি খেলেন বঙ্গবন্ধু প্রথম তার খোঁজ নিয়েছিলেন। মানে আরেকটি মত চিন্তা বঙ্গবন্ধু বিভ্রান্ত থাকলো বা একমত না হলেও তিনি সম্মানটা দিয়েছিলেন। পরস্পর প্রতি এখন সম্মানটুকুও তো নাই, এখন রেসপেক্ট বা শ্রদ্ধাবোধ আমাদের সামাজিক ক্ষেত্রে নাই, রাজনৈতিক ক্ষেত্রে নাই, সকল ক্ষেত্রে নাই, আপনার ধর্মীয় ক্ষেত্রে নাই। আহমেদ শরীফ আরেকটা আমি বলছি, আপনি যোগ করছি, আহমেদ শরীফের একবার তিনি ঈদের নামাজ কি কারণে যেন পড়তে চলে গেলেন, তখন তাকে প্রশ্ন করা হলে বলছে আমি সামাজিকতা, মানে জাস্ট সামাজিকতা হিসেবে নিলাম, আমি তো বিশ্বাস করছি না, আমি সামাজিক কারণে বা অন্যরা যারা পড়ছে তাদের ক্ষেত্রে দ্বিমত পোষণ করছি না। তো আহমেদ শরীফ সেই সময় যদি সামাজিকতা হিসাবে মনে করতে পারতেন এবং কেউ কিছু মনে করলো না, এখন বলুক না আমি নাস্তিক এরকম ডিক্লেয়ার করুক না, এখন কেউ যদি সেরকম ডিক্লেয়ার করে এখন কি সমাজ গ্রহণ করবে? আমরা কিন্তু প্রগতির দিক থেকে, চিন্তার দিক থেকে অনেক উন্নত হচ্ছে, আমরা কিন্তু টেকনোলজির দিক থেকে উন্নত হচ্ছে, কিন্তু আরেকটা অর্থে আমরা চিন্তার ক্ষেত্রে কতটুকু সামনে অগ্রসর হচ্ছে এটা কিন্তু প্রশ্ন, অনেক বড় প্রশ্ন। আমি একটি প্রশ্ন আপনারা সবাই সিনিয়র সাংবাদিক সংগঠনের ইয়েতে, আমি মুসাফিরুজ দীপু ভাইয়ের কাছ থেকে আসলে শুরু করতে চাই এই প্রশ্নটা, যে ভিন্নমত প্রকাশে আমাদের দেশে গণমাধ্যম কত বড় মঞ্চ, তারা মুক্ত চিন্তার প্রকাশে আসলে কতটা আগ্রহী, এই জায়গা থেকে জানতে চাই। আপনি যেই প্রসঙ্গে আলোচনা হলো সেটি তো আপনি যোগ করতে পারেন। না, গণমাধ্যম তো অবশ্যই উচিত হচ্ছে যে মুক্ত চিন্তা প্রকাশ করা, কিন্তু গণমাধ্যম তো আর বিচ্ছিন্ন জিনিস না। গণমাধ্যম হচ্ছে এই সোসাইটিরই একটা অংশ, অর্থাৎ গণমাধ্যমকে কিন্তু অনেক সতর্কতার সাথে তার বিভিন্ন মত প্রকাশ করতে। আপনি নিশ্চয়ই দেখেছেন যে প্রথম আলোর একটি আলপিন সম্ভবত নামটা আলপিন বন্ধ করে দিতে হয়েছিল। অর্থাৎ গণমাধ্যমের চেষ্টা আছে, কিন্তু বিরুদ্ধ অবস্থানটা সামাজিক। দীপু ভাই, আমি একটু একাডেমিক একটা কথা বলি। প্রথম আলো কিন্তু স্পষ্ট করেছে গণমাধ্যম এটা কোনো চেষ্টা অংশ নেই, সেটা তাদের ভুল, এবং তারা এটাকে বলেছে তাদের একটা, আমি ঠিক বাংলাটা বলে নাই, চমৎকার একটি বাংলা বলেছে, ইংরেজি করলে অনেকটা আসে, সেটা তাদের একটা স্টুপিড ভুল, কিন্তু সেটা তাদের কোনো চেষ্টা ছিল না। এখন যে জায়গাটুকু দাঁড়িয়েছে, আপনি ধরেন প্রথম আলোটা বাদ দিলাম, আমি তসলিমা নাসরিনের যখন লেখা প্রকাশ শুরু করলাম, সে বাংলাদেশ ছাড়ার পরে প্রথম লেখা প্রকাশ। এখন যিনি আটক হলেন ফারাবী, আজকে যিনি আটক হলেন, তিনি ফেসবুকে ঘোষণা দিলেন নঈম নিজামকে হত্যা করা হবে, তাই তসলিমা নাসরিনের লেখা ছাপা হয়। 19,000 লাইক পড়েছে আমাকে হত্যা করা হবে, এবং 6,000 6,500 শেয়ার হলো। আপনি মত প্রকাশ করতে হবে না, সেটি হলো যে পরে আত্মরক্ষামূলক ভাবে হয়তো কর্তৃপক্ষ ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু এটাই তো বিষয়, গণমাধ্যমের চেষ্টা আছে, এবং গণমাধ্যমই হচ্ছে একমাত্র মাধ্যম যে মাধ্যমে মুক্ত চিন্তাকে সে লালন করবে আর পরিচর্যা করবে, আরো বিকশিত করবে, অর্থাৎ সব ধরনের মতামত সে প্রকাশ করবে। কিন্তু আমাদের সোসাইটি সেটা কি সাপোর্ট করে না কেন? আপনি দেখেন যে অত দূরে যাব না, আমরা 72-এর যে মূল সংবিধান, সেই সংবিধানকেই তো আমরা কবর দিলাম। সেই সংবিধানের স্পিরিটটা কি? সেই স্পিরিটটা হচ্ছে সকল ধর্মের একটা স্বাধীনতা বিশ্বাস করা, কিন্তু সেটি কি আছে? এখন এই যে আওয়ামী লীগ সরকার যে ক্ষমতায় আছে, তারা নিজেরাও কি সাহস পাচ্ছে 72-এর মূল সংবিধানে? যখনই 72-এর মূল সংবিধানে যাবে, তখন হয়তো আমাদের এখানেই হয়তো কেউ প্রথম প্রতিবাদ করা শুরু করবে। মানে অবস্থাটা হলো এমন। আর আমরা সাধারণ লেভেলে তো যদি তাদেরকে উস্কানি দিই, তাহলে তো একটা বিশাল একটা গণবিক্ষোভ শুরু হবে, বলা হবে যে এটি হচ্ছে ধর্মের বিরুদ্ধে একটি আবার ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাই না? তো পরিস্থিতিগত কারণে গণমাধ্যম সহ সকল আমরা যারা মুক্তমনা, তারাও কিন্তু কথা বলার সময় কিন্তু আমরা ব্যক্তিগত আলাপচারিতায় যত মুক্তভাবে কথা বলতে পারি, আপনার এখানে এসে কিন্তু অত মুক্তভাবে কথা বলতে পারি না কেন? আমাদের বিদ্যমান সোসাইটির কারণে। কারণ বিদ্যমান সোসাইটিকে যেভাবে পঙ্গু করে ফেলা হয়েছে, যেভাবে বিভক্ত করা হয়েছে, যে পরিমাণ অসহিষ্ণু করে ফেলা হয়েছে, সেখানে মুক্ত চিন্তা হচ্ছে সবচেয়ে বড় বাধা, হচ্ছে আমাদের বিদ্যমান সমাজ ব্যবস্থা এবং রাজনৈতিক ব্যবস্থা। দীপু ভাই যে কথাটি ধরলেন, আলমগীর ভাই, আমি একটা বিরতি নিয়ে আপনার কাছে এই জায়গায় আসতে চাই। আপনি আপনার পরে নিশ্চয়ই নঈম ভাই এবং সাদেক ভাই এটা নিয়ে কথা বলবেন। আমি আসতে চাই হচ্ছে যে, বলা হচ্ছে যে গণমাধ্যম যদি মুক্ত চিন্তাটা প্রকাশ করে, সমাজ সেটি গ্রহণ করবে না, কিন্তু আমরা আসলে গণমাধ্যমে পড়েছি যে গণমাধ্যম সমাজের সেই গ্রহণ করার জায়গাটা একটু পরীক্ষা করা দরকার, একটু পরিসরটা কত বড়, সেই সম্পর্কে আমাদের গণমাধ্যম আসলে কতটা দায়িত্ব পালন করছে। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে।